আদনানের মতো স্মার্ট তরুণ, এই শক্তি এবং আসিফ আদনান এরা যেহেতু আধুনিক শিক্ষিত ইসলামপন্থী, আর জামাতের মূল রেলেভেন্স এইটা যে আধুনিক শিক্ষিত ইসলামপন্থী, এ কারণে জামাত শিবিরের লোকজন সহজে তাদের মাধ্যমে অনুপ্রাণিত হয়। শিবিরে অনেকেই দেখলাম আসিফ আদনানের ভিডিও শেয়ার করে, তাকে পছন্দ করে, কিন্তু এই লোক জঙ্গি উগ্রবাদী, আপনার জীবন শেষ হয়ে যাবে এদের ধারে কাছে। কি মন্দের ভালো হিসেবে ভোট দেওয়া জায়েজ হবে? বসে বসে ভোটের দিন ইয়ে করবেন, তেলাওয়াত করবেন, কোনো দিকে যাওয়ার দরকার নেই, গণদিক পথে যাওয়ার দরকার নেই। গণতন্ত্র একটি কুফরি মতবাদ। গণতন্ত্র যে হালাল না, এটা হারাম, এটার জন্য কোরআনের তো আয়াত থাকতে হবে। হারাম তো আপনি আমি নিজের মতো করে সাব্যস্ত করতে পারবো না। আবার কোরআন হাদিসের মধ্যে নাই ইজমা এবং কিয়াসের দ্বারস্থ আপনার তো হতে হবে, ইজমা উস-সাহাবা অথবা কিয়াসুল উম্মাহ। এখন উম্মায়ের কিয়াসও নাই, ইজমা। এই পাশেও যারা রয়েছেন সবাই তালেবান আছে যারা এত বছর ধরে জিহাদ ব্যবসা করলো, জিহাদের নামে এত কিছু করছে, সেই তালেবানের মন্ত্রীরা গিয়ে ভারতে মিটিং করতেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করতেছে, দোহায় মিটিং করতেছে, কাতারে মিটিং করতেছে। এবং ইসরায়েলি পত্রিকায় দেখলাম ইসরায়েলের গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ কর্মকর্তারা তালেবান নেতাদের সাথে দিল্লিতে মিটিং করতেছে। এগুলো কিসের লক্ষণ? আপনারা তালেবান, আপনারা না ইসলামী রাষ্ট্র খেলাফত কায়েম করে বসে আছেন, তো আপনারা ভারতের মুসলমানদেরকে নিয়ে কথা বলেন না কেন? ভারতের এই যে হিন্দুত্ববাদী শাসন ব্যবস্থা নিয়ে কথা বলছেন না কেন? আপনাদের টার্গেট পাকিস্তান কেন? পাকিস্তান তো একটা মুসলমান রাষ্ট্র, ওখানে বোম্বিং করতেছেন কেন? পাকিস্তানের পুরো সীমান্ত অঞ্চলকে অস্থিতিশীল করে দিচ্ছেন। ছিল ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হলে তেহরানের পাশে দাঁড়াবে কাবুল। মনে হচ্ছে এখন সেই মাসুল গুনতে হচ্ছে তালিবানের। পাকিস্তান আফগানিস্তান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যতে এটা স্পষ্ট যে তিনি আসলে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে আফগানিস্তানকে কোন ঠাসা করতে চাইছেন। এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং দেশের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার মতে দারুণ জবাব দিচ্ছে পাকিস্তান। যদি সেটা না হতো তাহলে তিনি নিজেই এই সংঘাতে হস্তক্ষেপ করতেন। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে যে যুক্তরাষ্ট্রের দারুণ দহরম মহরম সেটা কারোরই অজানা নয়। আসিম মুনিরের ঘন ঘন মার্কিন মুলুক সফরের খবর প্রায়শই উঠে আসে সংবাদ শিরোনামে। অন্যদিকে কদিন আগেও আফগানিস্তানের বাগরাম ঘাঁটি পুনরায় নিজেদের দখলে নিতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সেই ইচ্ছেতেও বাঁধ সাধে তালিবান। চীনের উপর নজর রাখতে বাগরাম ঘাঁটির গুরুত্ব ট্রাম্পের কাছে অনেক বেশি, কিন্তু ট্রাম্পের এই ইচ্ছে মানতে নারাজ আফগানিস্তান। দেশটিতে নতুন করে মার্কিন উপস্থিতি কিছুতেই মেনে নেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছিল আফগানিস্তানের তালিবান সরকার। এছাড়া কদিন আগেই তালিবান বলেছিল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বাঁধলে তেহরানের পক্ষে দাঁড়াবে আফগানিস্তান। সবশেষ তালিবানের এই বক্তব্যেই ক্ষেপে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট আফগানিস্তানে মিত্রদেশ পাকিস্তানকে দিয়ে হামলা চালিয়েছে বলে আশঙ্কা করছেন সমালোচকরা। এই সংঘাতকে ঘিরে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেছেন পাকিস্তানের সাথে তার খুব ভালো সম্পর্ক। এই ইস্যুতে ইসলামাবাদকেই অগ্রাধিকার দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পাশাপাশি সেনাপ্রধান পাকিস্তানের সেনাবাহিনীর প্রত্যেকটা সেনাবাহিনীর প্রতিটা সদস্য বেঈমান। কেন জানেন? কারণ আফগানিস্তানে মুসলমানদেরকে হত্যা করার জন্য 7 সমুদ্র 13 নদীর বিভাগ থেকে আমেরিকা এসেছে। আমেরিকা কি মুসলমান সৈন্য নিয়ে এসেছে না খ্রিস্টান সৈন্য? খ্রিস্টানদেরকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করার জন্য আমেরিকার থেকে খ্রিস্টানরা এসেছে পাকিস্তানে, এসে পাকিস্তান সেনাবাহিনীকে সাথে নিয়ে আফগানিস্তানের নিরীহ মুসলমানদেরকে হত্যা করেছে। কেউ যদি মুসলমানদের বিরুদ্ধে কাফেরকে সহযোগিতা করে তাহলে সে কাফের হয়ে যায়। এটা সরাসরি আল্লাহর ফতোয়া। আল্লাহ বলেছেন ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা তোমাদের পক্ষ থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে এবং তাদের সাথে অনুসরণ করবে, ফাইন্নাহু মিনহুম, তারা তাদের অন্তর্ভুক্ত। ফামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, অতঃপর তোমাদের মধ্য থেকে যারা ফিরে যাবে,
ফাইন্নাহু মিনহুম, তারা তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এই ধরনের জালেম সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত করেন না। আল্লাহর ফতোয়ায় জানতে পারলাম যারাই মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সহযোগিতা করবে, কোনো না কোনো ক্ষেত্রে মুসলমানদের থেকে পৃষ্ঠ প্রদর্শন করে কাফেরদেরকে সহযোগিতা করবে, তারা মুরতাদ। কেন ভাই, সে যে কেউ হোক না কেন। এমনকি একটা মুসলিম রাষ্ট্রের কোন সেনাবাহিনী, কোন বিডিআর, কোন র্যাব, কোন পুলিশ, এই ধরনের কোন রাষ্ট্রীয় বাহিনীও যদি রাষ্ট্রীয়ভাবে অন্য রাষ্ট্রের সহযোগিতা করতে যায় আর কাফেরদের সহযোগিতা করে মুসলমানের বিরুদ্ধে, তাহলে তারাও মুরতাদ হয়ে যাবে। ধরেন বাংলাদেশে যদি কোন কাফের রাষ্ট্র আক্রমণ করে, ধরেন আমেরিকা আক্রমণ করলো, কারণ হে আক্রমণ করার মাতব্বর এটা বেশি দেখায়। 2001 সনে আফগানিস্তানে আক্রমণ করেছে আমেরিকা, 3 সনে ইরাকে আক্রমণ করেছে আমেরিকা, করে নাই? করেছে। এই রাশিয়া, আমেরিকা, এই সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিগুলো এক এক সময় একটা মুসলিম রাষ্ট্রে হানা দেয়। ধরেন আল্লাহ না করুন আমাদের বাংলাদেশে যদি আমেরিকা এসে হানা দেয় আর বাংলাদেশের সেনাবাহিনী যদি আমেরিকার সেনাবাহিনীর সাথে মিলে বাংলাদেশের মুসলমানদেরকে হত্যা করে, তাহলে বাংলাদেশ সেনাবাহিনী ইমানদার থাকবে না বেঈমান? এমন একটা চাক্ষুষ উদাহরণ দিয়ে কেউ রাগ করবেন না তো? পাকিস্তানের সেনাবাহিনীর প্রত্যেকটা সেনাবাহিনীর প্রতিটা সদস্য বেঈমান। আফগানিস্তান পাকিস্তান প্রসঙ্গ একটু আলোচনা করতে চাই। আফগানিস্তানে রাতভর বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ দাবি করেছে দক্ষিণ কান্দাহার প্রদেশে তালিবান ও জঙ্গি গোষ্ঠীর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা এখন চরম আকার ধারণ করছে। এই দুই দেশ অনেকটা বলা হচ্ছে যে যুদ্ধের দ্বার প্রান্তে। সেরকম কোনো কিছু কি সংখ্যা দেখছেন যে আফগানিস্তান পাকিস্তান এটা আসলে ইসরায়েল ইরান কনফ্লিক্টের এক্সটেনশন। আপনার খেয়াল আছে কিনা, মানে মোদি কিন্তু একদিনের জন্য ইসরায়েলে গিয়েছিল। মোদির সাথে কিন্তু পাকিস্তানের যে একটা সকল তালেবান ফ্যাকশন আছে, টিটিপি বলে, তেহরিকি তালেবান পাকিস্তান, যেটা বেলুচিস্তান থেকে শুরু করে এই অঞ্চলে বেশ মানে অস্থিতিশীলতা তৈরি করবার জন্য কাজ করে, মানে 100% সাপোর্টেড বাই দ্য ইন্ডিয়ান এজেন্সি। এটাকে ফান্ড করে আছে। আবার ওই অ্যাক্রস দ্য বর্ডার আপনার তালেবান যে অংশটা আছে তাদের মাধ্যমে কিন্তু এই সম্পর্কটা সে ডেভেলপ করেছে। এবং কয়েক মাস আগে দেখেছেন যে তালেবানদের পররাষ্ট্রমন্ত্রী সাম্মুত্তাকি সমত, উনি আপনার দিল্লিতে ভিজিটে এসছেন এবং সেটা সে ওয়াশিংটনের পারমিশন অনুমোদন নিয়ে কাজটা করেছে আর কি। তো সম্পর্কের ব্যাপারটা দেখেন, বাংলাদেশের কয়েকজন আলেম ওলামায়ে কেরামরা কিন্তু তালেবান সরকারের ডেলিগেশন হিসেবে দেখা করতে গিয়েছিলেন। গণমাধ্যমে কিন্তু বেশ হু অ্যান্ড ক্রাই হয়ে গেল। ইমামুল হক সাহেব যিনি 13তে নির্বাচন করলেন, তো হ্যাঁ এরকম জঙ্গি টঙ্গি হাবি জাবি এগুলো সব কিছু নিয়ে নিউজ টিউজ হইল। কিন্তু তালেবান মন্ত্রী যখন দিল্লিতে মানে দিতে গেলেন, অর্ঘ্য দিতে গেলেন মন্দিরে, তখন দেখবেন এই বাংলার সেবাদাস বিশাল বেইজত আছে পাকিস্তানের সাবেক প্রধান রাহেল শরীফ সমত ওই কমান্ডের রেসপন্সিবিলিটি আছে ওনার। তো সেই জায়গাতে দেখেন পাকিস্তানকে কি একটা মাইনকাচিপা সিচুয়েশনে ফেলে দিয়েছে। আবার ওখানে সৌদি আরবে অ্যাটাক করেছে, যদিও সম্ভবত ওই ডিফেন্স প্যাক্টে ছিল যে কোন ধরনের অ্যাটাককে ডিফেন্ড করবে। যে কথাগুলো আমরা শুনছিলাম ব্যারিস্টার ফুয়াদের কাছ থেকে, আপনি আসলে কিভাবে দেখছেন? আমি যখন পাকিস্তানের মনে হয় 2007 সালে প্রথম টিটিপি ওই আপনার দখল করলো সোয়াদ ভ্যালি আমার যতদূর মনে পড়ে, আমরা তো টিটিপির ব্যাপারটা হচ্ছে যে টিটিপি এমনিতে তো ধরেন তালেবান, আফগান যে তালেবান ছিল তারা তো 80 দশক থেকে, সেটা তো পাকিস্তান সবসময় সাপোর্ট দিয়েছে। কিন্তু এই তালেবান গভর্নমেন্ট অফ আফগানিস্তান আবার বা তালেবানরা আফগান তালেবানরা আবার কিন্তু সাপোর্ট দিচ্ছিল এই টিটিপিকে। এই টিটিপিকে তৈরি মানে হেল্প করেছে কিন্তু, বা টিটিপি পাকিস্তানি যারা, তারা কিন্তু এই তালেবানকে দেখেই শিখেছে, তালেবানের কাছ থেকে বিশাল হেল্প পায়। তাদের কথা হচ্ছে দে ওয়ান্ট অ্যান ইসলামিক রিপাবলিক, রিয়েল ইসলামিক রিপাবলিক অ্যাজ দেয়ার ইজ ইন আফগানিস্তান। অ্যাজ ফার এজ আই এম কনসার্ন। এখন আপনি জানেন যে পাকিস্তানের সমস্যা হচ্ছে যে পাকিস্তানের যে আর্মি, তাকে পাকিস্তানের এই টিটিপি মনে করে যে তারা আমেরিকার দালাল, মানে আমেরিকার মনে করে, অনুগত মনে করে, এবং তারা আমেরিকার কাজ করে মনে করে। সুতরাং দে ডোন্ট ওয়ান্ট দ্যাট। সো আমি মনে করি যে সেখানে একটা ভেরি ক্লিয়ার আইডিওলজিক্যাল একটা এলিমেন্ট আছে। আপনি বুঝতে পারছেন তো যে পাকিস্তান সবসময় নিজেকে ইসলাম করেছে। সো এখন সে পুরোপুরি যদি ইসলাম যদি সে না করে, প্রতিষ্ঠিত না করে, তাহলে কিছু লোক থাকবে ডিসগ্রান্টল। যেহেতু আফগানরা এটা করে না, আফগান তালিবান ইজ এ ইসলামিক দল বা ইসলামিক রেজিম, সেই জন্য তার জন্য খুব ইজি হয়। সো এটা ঠিক, বেলুচিস্তানে বেলুচ লিবারেশন আর্মি, তাকেও ভারত সাপোর্ট করছে, সাপোর্ট করছে। তবে আমার মনে হচ্ছে যে এটা মেইনলি মতাদর্শিক, এবং এখানে পাকিস্তানের সাথে তালিবানের
একটা ইয়েতে আসা দরকার। আফগান তালিবানের কথা বলছি, এক ধরনের মানে ইয়ে করা দরকার সমঝোতায়, অথবা না হলে আমি মনে করি টিটিপিকে কিন্তু আসলে মতাদর্শিক যেহেতু এটাকে হয়তো করা যাবে। وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله. হে আমার জাতি, আমি আজকে কথা বলবো যে মূর্খ ভট বাহিনী যে অপপ্রচার করতেছে জিহাদ নিয়া সে সম্পর্কে, এবং তারা অপপ্রচারে এর উৎস কি সেটা সম্পর্কে কথা বলবো। তারা প্রথম যে অপপ্রচার করে সেটা হচ্ছে যে আফগানিস্তান ভারতের গোলাম হয়ে গেছে। তাহলে এ সম্পর্কে আমি প্রথমে যদি আমরা বলি, যে সময় ইমরান খান ক্ষমতায় ছিল তখন আফগানিস্তানের সাথে একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু আমেরিকা যেহেতু আফগানিস্তানে পরাজিত হয়েছে তখন আমেরিকা নতুন ফোন দিয়ে আটে, সেটা হচ্ছে আমেরিকাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া। এই কারণে আমেরিকা তাদের যে রিজার্ভ আছে ফেডারেল রিজার্ভ সিস্টেমে রাখা সেটাকে তারা ব্লক করে দেয়। তারপরে তাদেরকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়। তখন ইমরান খান যেহেতু পশতুন ছিল, মানে পাঠান, এবং এবং পাকিস্তানে প্রায় 7 লক্ষের উপরে পশতুন আছে এবং সেনাবাহিনী প্রায় 15% উপরে পশতুন আছে। তাহলে পশতুনদের বিরাট একটা সমর্থন পাকিস্তানে আছে, এবং আফগানিস্তানের বিরাট সমর্থনও পাকিস্তানে আছে। কারণ হচ্ছে যে আফগানের নেতারা ওরা সবাই কি পাকিস্তান থেকে, অধিকাংশ পাকিস্তান থেকে লেখাপড়া করছে, পাকিস্তানের কই মাদ্রাসাগুলো থেকে উঠে আসছে। তারপরে যেহেতু এই যেহেতু পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো ছিল এবং ইমরান খান আমেরিকার কথা শুনতেছিল না, এবং আফগানিস্তানকে পাকিস্তানের সমুদ্র বন্দরগুলো ব্যবহারের অনুমতি দেয়, এবং ঘন ঘনই আফগানিস্তান এবং পাকিস্তানের মন্ত্রী পর্যায়ে বৈঠক হইতে থাকে। তখন এই আমেরিকা কি করছে, তাদের যে টার্গেট, যে আফগানিস্তানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে এখানে দুর্ভিক্ষের মাধ্যমে আফগানিস্তানকে ধ্বংস করে দেওয়া। মানে তারা যেহেতু সাময়িকভাবে জিততে পারে নাই, তারা অর্থনৈতিকভাবে জিতে যাবে, এটা হচ্ছে তাদের পরিকল্পনা। কিন্তু আল্লাহর পরিকল্পনা হচ্ছে, মানে সবাই সবার পরিকল্পনা করে, কিন্তু আল্লাহ হচ্ছে সর্বোত্তম পরিকল্পনাকারী। এবং তারা যেহেতু আল্লাহর আইনের কাছে মাথা নত করছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছে, তাদের আসমান এবং জমিনের দুয়ার খুলে দিচ্ছে তাদের জন্য। তখন এই আমেরিকা কি করছে, ইমরান খানকে সরানোর জন্য তৎকালীন সেনাপ্রধান কামাল জাভেদ বাজওয়াকে বলছে। আর ওই যে তখন তো ইমরান খান প্রধানমন্ত্রী ছিল, ইমরান খানের এই খবর আসছে ক্ষমতার 1 মাস আগে। আমরাও বলতেছি যে ইমরান খান বলতেছে যে আমার নতি যে আমেরিকা থেকে আমার বলেছে সরায় দেওয়ার জন্য। তখন 3 জনসম্মুখে বিভিন্ন বক্তৃতা দিতেছে। তখন আমরা অবাক হয়ে গেছি যে কিভাবে সম্ভব, একটা দেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সে বলতেছে আমাকে কি সরায় দেওয়ার কথা বলতেছে, আমেরিকা সরায় দিবে। তখন আমরা আশ্চর্য হয়েছি এটা কিভাবে সম্ভব। তারপর দেখছি এটা সম্ভব করছে আমেরিকা, সবকিছু সেনাবাহিনীর দ্বারাই নিয়ন্ত্রিত পাকিস্তানের। তখন তারা সরায় দেয়, এবং যে পিপলস পার্টি এবং মুসলিম লীগকে ক্ষমতায় নেয়, এবং মূল ক্ষমতা সেনাবাহিনী হাতে রাখে। এখন পর্যন্ত মূল ক্ষমতা সেনাবাহিনী হাতে। তখন তারা এই পাকিস্তানের লাখ লাখ পশতুন জনগোষ্ঠী ছিল যুদ্ধের সময়, যারা সীমান্ত পাড়ি দিয়ে আসছিল, তাদেরকে কি করতেছে, জোরপূর্বকভাবে আন্তর্জাতিক আইন অমান্য করে তাদেরকে কি করা হইতেছে, আফগানিস্তানে ফেরত পাঠানো হইতেছে। এর মূল কারণ হচ্ছে যে দুর্ভিক্ষটা যেন আর সহজে করানো যায়। মানে এখানে দুর্ভিক্ষ, ভয়াবহ একটা দুর্ভিক্ষ লাগানোর পরিকল্পনা করে আমেরিকা এবং এই পাকিস্তান। তখন যেহেতু এই অবস্থা, এবং তারা কি করতেছে, এই আমেরিকা কি করতেছে যে অর্থনৈতিক ভাবে বিভিন্ন নিষেধাজ্ঞা দিতেছে, এবং বিভিন্ন মানে কূটনৈতিক সম্পর্ক, যে বিভিন্ন দেশের সাথে যে বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে সেই জন্য তাদেরকে ভ্রমণ নিষেধাজ্ঞাও দিতেছে। তখন যেহেতু পাকিস্তান থেকে তারা ব্লক হয়ে গেছে, তখন তারা ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক মোটামুটি স্থাপন করছে, এবং তারা ইরানের চাবাহার সমুদ্র বন্দর ব্যবহার করে, এখনো ব্যবহার করে।
তখন আফগানিস্তান বিভিন্ন দেশের সাথে এমনকি বাংলাদেশের সাথে কূটনীতির সম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা করতেছে। আমরা জানি কিছুদিন আগেও স্পিকারের সাথে তারা বৈঠক করছে, এর আগেও তারা কি করছে, চেষ্টা করতেছে। তখন তারা সকল দেশের সাথে চেষ্টা করতেছে, কারণ একটা দেশ কখনো স্বয়ংসম্পূর্ণ না। আপনি যদি বাংলাদেশে থাকেন, বাংলাদেশে ধরেন যে আপনার যে ইলেকট্রনিক্স পণ্যগুলা, আপনার মোবাইল গুলাই ধরেন, এবং যে প্রযুক্তির যে যন্ত্রপাতিগুলো সব দেখবেন যে বিদেশ থেকে আসে। এখন একটা দেশের যদি সম্পর্ক নিয়ে থাকে অন্য দেশের সাথে কূটনীতিক ও বাণিজ্যিক, তখন পৃথিবীতে একটা দেশ চলা খুবই কঠিন হয়ে যায়। তখন তারা বিভিন্ন দেশের সাথে কূটনীতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে, সকল দেশের সাথে। তখন তারা তাদের ডাকে রাশিয়া, প্রথম রাশিয়া তাদেরকে স্বীকৃতি দেয়। এদিক দিয়ে পাকিস্তান এবং আমেরিকার বিরোধিতা চলতেছে, এবং পাকিস্তান মাঝে মধ্যে বিরতি দিয়ে তারা কি করতেছে, আফগানিস্তানে আক্রমণ করতেছে। এখন এখানে আফগানিস্তান চাইতেছিল না একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ চলে যায়, কারণ পাকিস্তানের সাথে যুদ্ধ হলে পাকিস্তান কখনো পারবে না, তবে এটা দীর্ঘমেয়াদী যুদ্ধ হবে, সেখানে ক্ষয়ক্ষতি আফগানিস্তানের বেশি হবে, তবে পাকিস্তান লাস্ট পর্যন্ত পরাজিত হবে। কারণ হচ্ছে বিজয় আসে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এবং ধৈর্যশীলরাই সে স্বাদ আস্বাদন করে। তখন তারা পাকিস্তানকে চাপে রাখার জন্য তারা ভারতের সাথে সম্পর্ক করছে। এর দায়িত্ব কি পাকিস্তানের, আফগানিস্তান, এখানে এটা মূল দায়িত্ব পাকিস্তানেরই। তখন ভারতের সাথে এখন আরেকটা বিষয়, যে এখানে অনেকে বলে যে ভারতের গোলাম হয়ে গেছে, এটা বিষয়টা বলে বুঝতে, ভারতের সাথে তারা কূটনীতিক সম্পর্ক স্থাপন করছে, এবং ভারত এখনো আফগানিস্তানকে স্বীকৃতি দেয় না, এবং ভারতের সাথে কূটনীতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করছে, এর বাইরে আর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এখন 2 নাম্বার, তারা বলে যে তারা কি করতেছে, এই ভারত 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 থেকে ইসরায়েলের গোয়েন্দা ইসরায়েলের সাথে বৈঠক করছে। এটা কে বলছে, যে বিখ্যাত মিথ্যাবাদী যে বন্ড, এটা হচ্ছে ফুয়াদ। সে কই থেকে পাইছে এটা সেও জানে না, সে কই থেকে, সে বলে দিছে যে কোনো নিউজের সে বলছে না, কোনো পত্রিকার কিছুই বলছে না, সে বলছে ইসরায়েলি মিডিয়া পোস্ট করছে। আচ্ছা, ইসরায়েলি মিডিয়ার প্রতি আপনার এত বিশ্বাস যে পশ্চিমারা সবসময় মুসলমানদের মধ্যে শত্রুতা তৈরি করার জন্য, মুসলমানদের ধ্বংস করার জন্য তারা কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনলো তাই প্রচার করে বেড়ালো, মানে কি, সে সত্যতা যাচাই করলো না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাদের কাছে যদি কোনো মুনাফিক ব্যক্তি বা কোনো ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা সেটা সত্যতা যাচাই করে নিবে, কারণ এমন হতে পারে তোমরা ভুলবশত কোনো জাতি বা কোনো ব্যক্তির কি করে ক্ষতি সাধন করবে। তাহলে এখানে অবশ্যই আমাদের সংবাদটা যাচাই বাছাই করতে হবে, এবং সেটা যদি বিশ্বস্ত সূত্রে প্রমাণিত না হয় তখন এটা আমাদের প্রচার করা যাবে না। কিন্তু এই ভোট বাহিনী এটাই প্রচার করতেছে, তারা মানে তার এরকম অবস্থা, তারা এটা মানে তাদের বাবা পাকিস্তান কি বললো সেটাই তারা প্রচার করে। এখন এটা এই এটা সত্য, এটার কোনো সত্যতা নাই, এটা ফেক নিউজ, এটা সবাই জানে। এবং এটা যে আমরা জানি যে আল জাজিরা, যে যেগুলা মধ্যপ্রাচ্যের মিডিয়াগুলা এবং ইউরোপ আমেরিকার মিডিয়াগুলো এটার সত্যতা নিশ্চিত করে না, কিন্তু পাকিস্তানের মিথ্যা প্রপাগান্ডায় বাংলাদেশের সত্য বলে চালিয়ে দিতেছে এই ভোট বাহিনী। আচ্ছা, তার 3 নম্বর আরেকটা যে কথা বলে সেটা হচ্ছে যে এই ইসরায়েলের ড্রোন দ্বারা আক্রমণ করা হয়েছে পাকিস্তান। এখন এটা কার কোন সংবাদ মাধ্যমে আসছে, পাকিস্তানের সংবাদ মাধ্যমে। আচ্ছা, এটা কি আল জাজিরা এটা সত্যতা যাচাই করছে, এবং পশ্চিমা মিডিয়া গুলো এটা সত্যতা যাচাই করবে, এটাই হচ্ছে পাকিস্তানের নিজস্ব উৎপাদন করার নিউজ, মানে একটা ফেক নিউজ। এটাও এই বট বাহিনী সত্য বলে প্রচার করতেছে। তাদের এই বৈশিষ্ট্যটাই হচ্ছে যে তাদের বাবা হচ্ছে পাকিস্তান। তার ইমরান খান যে সময় ছিল, ইমরান খান তাদের আইডল ছিল। ইমরান খান
কে নামায় দেওয়ার পরে তারা কি করছে, খুব আফসোস করছে। এখন যারা পাকিস্তানে আছে তারাও তাদের তাদেরকেই তারা তাদের আদর্শ মানে। এখন পাকিস্তানে ভোট বাহিনীর কি অবস্থা? পাকিস্তানের যে জাতীয় সংসদ আছে এখানে একটা আসনে ভোট বাহিনী নাকি। তাহলে এই দেখেন পাকিস্তানের যে অবস্থা, সেখানে ভোট বাহিনীর কোনো দাম নাকি। এবং সেখানে সেখানে তাদেরকে একটা ভ্রান্ত দল হিসেবে সবাই জানে। এবং তাদের শুধু তিনটা ধরে প্রাদেশিক নির্বাচনের মধ্যে তিনটা আসন আছে। দুইটা মনে হয়, একটা মনে হয় বেলুচিস্তান আর দুইটা মনে হয় সিন্ধু প্রদেশে, এই প্রাদেশিক। কিন্তু জাতীয় সংসদে তাদের একটা আসন নাকি, যেখানে যেখানে এই ভোট বাহিনী পাকিস্তানি একটা ভ্রান্ত মতাদর্শ, সেই ভোট বাহিনী বাংলাদেশে লাফালাফি করতেছে। আচ্ছা, 4 নম্বর যে তারা যে যে অভিযোগটা উত্থাপন করে সেটা হচ্ছে যে আফগানিস্তানকে পাকিস্তানকে অস্থিতিশীল করতেছে ভারত, আফগানিস্তান। এখন আমাদের বুঝতে হবে যে সময় আমেরিকা আক্রমণ করলো সে সময় পাকিস্তানে কি করছে, আমেরিকাকে ঘাঁটি ছেড়ে দিছে এবং আমেরিকার সেনাবাহিনী আমেরিকার হয়ে কাজ করছে। আমরা জানি যে ডক্টর আফিয়া সিদ্দিকীকে তারা কি করছে, এই আফিয়া সিদ্দিকীকে তারা কি করছে, আমেরিকার হাতে তুলে দিচ্ছে। 2003 সালে তারা কি করছে, করাচি থেকে আফিয়া সিদ্দিকী উধাও হয়ে গেছে। তখন তারপরে সবাই তো জানে যে এটা পাকিস্তানের কাজ। তখন তারপরে পরবর্তীতে যে সময় জনসমুখে গজনি থেকে তারপরে দেখানো হয়েছে যে যে সময় জনগণ আন্দোলন করতেছে, তখন আবার নাটক করে দেখা গেছে গজনি থেকে আফিয়া সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে তারপরে কি এত বছর কোথায় ছিল? 2009 সাল না 11 সালের দিকে গজনি থেকে করেছে। তারপরে আফিয়া সিদ্দিকী নিজে বলছে যে তার যে বিখ্যাত চিঠি আছে উম্মার উদ্দেশ্যে, এবং যে এবং তিনি আইনজীবীদের বলছে যে এই পাকিস্তানের সেনাবাহিনী আফিয়া সিদ্দিকীকে তারা কি করছে, আমেরিকা হাতে তুলে দিচ্ছে। এই এই যে দেখেন এই খবরটা সারা পৃথিবীর মানুষই জানে যে আফিয়া সিদ্দিকীকে এই পাকিস্তানের এরাই কি করছে, আমেরিকা হাতে তুলে দিচ্ছে। কিন্তু এই ভোট বাহিনী এটাও জানে না। আচ্ছা, তারপরে তারা কি করছে, তাদের যে প্রদেশগুলো, বিশেষ করে খাইবার পাখতুনে সবচেয়ে বেশি পশতুন জনগোষ্ঠী আছে। খাইবার পাখতুনে তারা কি করছে, টনের পর টন বোমা মারছে। তখন খাইবার পাখতুনের সাধারণ জনগণ, বিশেষ করে কাবাইলি অঞ্চল, কাবাইলি অঞ্চলটা নিয়ে আমরা বুঝতে হবে। কাবাইলি হচ্ছে খাইবার পাখতুনের একটা জায়গা, মানে ওটা ব্রিটিশটার সময় থেকে স্বাধীন ছিল, সেটা পাকিস্তানে যোগ দিতে চাইছিল না। তখন মুফতি শফি রহিমউল্লাহ এবং সাব্বির আহমেদ উসমানী রহিমউল্লাহ কাবাইলি অঞ্চলের শাসকদের বলছে, পাকিস্তান যেহেতু ইসলামের ভিত্তিতে প্রতিষ্ঠিত হইতেছে, তাইলে তোমরা এখানে চলে আসে, এখানে শরিয়া কায়েম, এই দেশে ভিত্তি হবে শরিয়া। তেরা মেয়া কে রিশতাকে লা ইলাহা ইল্লাল্লাহ, পাকিস্তানকে মতলবকে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার উদ্দেশ্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এখানে শরিয়ার ভিত্তিতে তোমরা আসবে। তখন তার সরল বিশ্বাসে পাকিস্তানে যোগ দেয়। এবং বেলুচিস্তান একটা করদ রাজ্য ছিল। আমরা জানি নেপাল যেরকম, নেপালও তো কখনো ব্রিটিশরা, মানে নেপালকে বলা হয় স্বাধীন দেশ, কখনো ব্রিটিশ আন্ডারে চলে যায়নি। নেপালরা সাধারণত কিছু করের বিনিময়ে তারা স্বাধীনতা ধরে রেখেছিল, তেমনি ভাবে বেলুচিস্তানও স্বাধীন ছিল। তখন বলা হয়েছিল বেলুচিস্তানও আসতে চাইছিল না। তখন বেলুচিস্তান, বাংলাদেশ তারা প্রস্তাব করছিল ফেডারেল স্টেট, যেটা হচ্ছে আমরা লাহোর প্রস্তাবে বলি যে দেশগুলার পররাষ্ট্র নীতি, যে পররাষ্ট্র এবং প্রতিরক্ষা থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে, বাকিগুলো স্বায়ত্তশাসিত। মানে কি, এখানে স্বায়ত্তশাসিত থাকবে প্রদেশগুলো। তখন এই লাহোর প্রস্তাবটা বাতিল করছে মোহাম্মদ আলী জিন্নাহ। সে কি করছে, পাকিস্তান প্রস্তাব করছে। এই পাকিস্তান প্রস্তাব করে সে কি করছে, একটা শোষণমূলক পাকিস্তান রাষ্ট্র কায়েম করছে। এটা হচ্ছে বর্তমান অবস্থা। তাই এই কারণে যে সময় পাকিস্তানের সেনাবাহিনী এই অত্যাচার করতেছে, তখন কাবাইলি অঞ্চলের লোকরা, খাইবার পাখতুনেরা, এরা আগে থেকে স্বাধীন, তারা নিজেরা তারা পরাধীন হয়েছে না। আমরা দেখি যে যারা পরাধীনতা শৃঙ্খলা থাকে তাদের হীনমন্যতা জন্ম নেয়। যেরকম আমরা যে বনি ইসরায়েলে এর মনের মধ্যে হীনমন্যতা ছিল। কারণ কি, তারা দীর্ঘ সময় ধরে ফেরাউনের নির্যাতিত হইতেছিল, তারা পরাধীন ছিল। কিন্তু কাবাইলি অঞ্চলে এরা, খাইবার পাখতুনেরা স্বাধীন ছিল।
সেই কারণে তারা কি করছে, এই শাসক আবার পাকিস্তানের সাথে যুদ্ধ ঘোষণা করছে এবং 2007 থেকে এখন পর্যন্ত যুদ্ধ হইতেছে। এখন এটার দায়িত্ব কি আফগানিস্তানের? আচ্ছা, এই বট বাহিনী ইতিহাস সম্পর্কে যে ফুকাহারাগণ একটা কথা বলে যে যারা সমসাময়িক প্রেক্ষাপট সম্পর্কে না জানে তারা হচ্ছে মূর্খ। এই বট বাহিনী কি মূর্খ থেকে আরো বড় কিছু, তারা মূর্খ এবং মিথ্যাবাদী। ফুকাহারামের কথা মতে তারা মূর্খ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় তারা মিথ্যাবাদী। কারণ কি, তারা কোনো কিছু সত্যতা যাচাই না করে তারা কি করে, তারা এটা প্রচার করে। এবং এই বট বাহিনীর অবস্থা এরকম হইতেছে যে তাদের যে পূর্বসূরীরা আছেন, দেলোয়ার হোসেন সাইদি, তারপর হচ্ছে ডক্টর লুৎফর রহমান সাহেব, তারপর তারপরে কাজী ইব্রাহিম সাহেব, তারা যাদেরকে প্রশংসা করছে, যাদের প্রশংসা করতো, যাদেরকে নিজেদের আইডল মনে, নিজেদের বীর মনে করতো, যাদের কথা বললে তারা উচ্ছ্বাসিত হইতো, এই বর্তমান যুগের বট বাহিনী তাদেরকেই গালিগালাজ করে নিকৃষ্টভাবে। এবং তাদের তাদের যে পশ্চিমা মিডিয়া প্রপাগান্ডা তারা বিশ্বাস করে। এইটা হচ্ছে বর্তমান বট বাহিনী। এই বট বাহিনীর পতন অনিবার্য। কারণ আমরা জানি ইসলাম কায়েম করতে হইলে ইসলামের নির্দিষ্ট পন্থা অনুযায়ী কায়েম করতে হবে। আপনি রোজা রাখবেন, সেটা একটা নিয়ম আছে। ইসলাম কি অসম্পূর্ণ না, ইসলাম সম্পূর্ণ। ইসলাম কিভাবে কায়েম হবে এটা নির্দিষ্ট বিধান আমরা কেউ বলতাম চাই না। কারণ কি, আমরা যতটুকু পারি যে সবসময় নিজেকে বাঁচায় চলতাম চাই। যারা বলে তাদের বিরোধিতাও এই বট বাহিনী করতেছে। এখন এখন আমাদের ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে সে সম্পর্কে কোরআনে কারিমের 4 নম্বর সূরা, সূরা নিসায় সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদাররা, তোমরা শাসকদের আনুগত্য করো, মানে আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য এবং শাসকদের আনুগত্য করো, খলিফাদের আনুগত্য করো। এখন যদি একটা দেশে খলিফা না থাকে তখন কিভাবে তারা খলিফার আনুগত্য করবে? এখানে তো বলেছে খলিফার আনুগত্য, শাসকদের আনুগত্য করার জন্য। একটা দেশে যদি শাসকরা ইসলাম না মানে, মানে এই দেশে যদি শরিয়া না থাকে, খলিফা না থাকে, আমির না থাকে, তাহলে কি হবে? তখন ফুকাহায়ে কেরামগণ এই বিষয়ে বলছে যে সেখানে সামাজিকভাবে একজনকে সবাই মিলে খলিফা নির্বাচন করবে, আমির নির্বাচন করবে এবং সেখানে একটা শুরা কমিটি নির্বাচন করবে। এখন শুরা কমিটি বৈশিষ্ট্য কিরকম হবে? শুরা কমিটি বৈশিষ্ট্য হবে যারা কুরআন হাদিস এবং সমসাময়িক প্রেক্ষাপট এবং পারিবারিক জীবন থেকে সব দিক থেকে যারা পারফেক্ট তারা শুরা কমিটির সদস্য হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে যে আল্লাহর কসম আমরা ওই ব্যক্তিকে আমাদের নেতা নির্বাচন করব না যে নেতৃত্ব পেতে চা বা নেতৃত্ব পেতে আকাঙ্ক্ষা রাখে। এই যে এখন যে পদপ্রার্থী হওয়া, এগুলো ইসলামে হারাম। তারপরে এই যে আরো যে এখন আমরা জানি যে যারা আইন প্রণেতা, মেম্বার অফ পার্লামেন্ট, তাদেরকে বলে আইন প্রণেতা। আমরা জানি সংসদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। এখন আল্লাহ তাআলা হচ্ছে আইন প্রণেতা। কোরআনে কারিমের 6 নম্বর সূরা, সূরা আনআমের 57 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে আইন দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। এখন এটা হচ্ছে আইন প্রণেতা। এখন যারা সংসদে নির্বাচিত তারা আইন প্রণেতা। এই যে এই সিস্টেমটা সম্পূর্ণ শিরকের মধ্যে আছে এবং এই সিস্টেম কখনো মুসলিমদেরকে শরিয়া কায়েম করতে দিবে না। এখন শরিয়া কিভাবে কায়েম হয়? শরিয়া কায়েম হয় হচ্ছে গণতন্ত্র যে সিস্টেম, এটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ ভোট হইলে একটা সংবিধান সংস্কার করা যায়। সংস্কার কি, আপনার ঘর কি হয়েছে, কালার নষ্ট হয়েছে, কিছু সমস্যা হয়েছে, এই মেরামত করা হয়, জায়গায় জায়গায় মেরামত। ইসলামে তো এটার বিধি, ইসলামের সম্পূর্ণ যে মুসলমানদের সংবিধান হচ্ছে কোরআন হাদিস। এখন আমরা জানি যে একটা দেশের ক্ষেত্রে, অধিকাংশ দেশের ক্ষেত্রে 2/3 সমর্থন লাগে সংবিধান পরিবর্তন করতে। আবার সংবিধানে কিছু কিছু মৌলিক বিধান আছে সেগুলো পরিবর্তন করা যায় না। তাহলে এই যে গণতন্ত্রতে কখনো খেলাফত বা শরিয়া কায়েম হবে না। এখন শরিয়া কিভাবে কায়েম হবে সেটা সম্পর্কে যে ফুকাহায়ে কেরাম বলছে যে একজন সামাজিকভাবে আমির নিযুক্ত করবে, নিযুক্ত করে তার মাধ্যমে, এবং শুরা কমিটি থাকবে এবং এই শুরা কমিটির মধ্যে তারা হবে যারা কোরআন হাদিস এবং সমসাময়িক প্রেক্ষাপট সবকিছু সম্পর্কে
বিজ্ঞ তারা। এখন কি হইতাছে, অনেক দলের যে যারা নেতৃস্থানীয় শূরা কমিটি, এরা কি অধিকাংশ কোরআন হাদিস সম্পর্কে জানে, এরাই হচ্ছে তাদের শূরা কমিটি। এখন এখানে দল এতগুলো থাকতে হবে, সকল মুসলিম এক থাকবে, এত দল তৈরি করে ইসলামে হারাম। গণতন্ত্র মানে যে বিভিন্ন দল তৈরি করে এটা সম্পূর্ণ মুসলমানরা এক থাকবে, ঐক্যবদ্ধ থাকবে। তারপরে যে সময় মুসলমানরা দেখবে যে সবচেয়ে কম রক্তপাত, মানে সবচেয়ে কম লস হবে, মানে এখানে আন্দোলনের মধ্যে ক্ষয়ক্ষতি যে সময় সবচেয়ে কম হবে, তখন তারা কি করবে, এই শাসককে চেঞ্জ করে তারা কি করবে, এই শরিয়া প্রতিষ্ঠা করবে। এখন এখন যে আমি প্রথমে তেলাওয়াত করছিলাম কোরআনে কারিমের 8 নম্বর সূরা